লাল শাড়িতে প্রেয়সী, পর্ব সংখ্যা ৪৪। লেখনীতে ফাতিমা ফারিয়াল। ঝোড়ো সন্ধ্যায় কালো মেঘে ঢাকা শহরটা যেন আরো অচেনা আর অদ্ভুত দেখাচ্ছে। বিমানবন্দর থেকে বুড়িগঙ্গা পর্যন্ত, কুড়িল থেকে কামারচৌকিচর পর্যন্ত সবার কড়া নজর, সবার দরজা কড়া নাড়া হয়েছে, কিন্তু কোথাও রিদির হদিস নেই। ভাইয়া এবার কি করবে? কোথায় খুঁজবে ভাবিকে? আদিলের কণ্ঠ ভারী, আতঙ্কে থরথর করে কাঁপছে। আদিল আবার জিজ্ঞেস করলো, সারাদিন একটা ক্লুও পেলাম না, ভাবি যেতে পারে তো কোথায়? আচ্ছা ভাবি কি ইচ্ছে করে কোথাও লুকিয়ে আছে, নাকি তার সাথে সাথে সত্যি কিছু ঘটেছে? একটার পর একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছিল আদিল, অথচ পাশে দাঁড়িয়ে থাকা আহাদ রাজার মনে শুধু তোলপাড় চলছে। ভেতরটা লেলিহান চিতার মতোই দাউ দাউ করে চলছে। বুকের ভেতর তীব্র ব্যথা, অসহ্য। তবুও সেই যতটা সম্ভব নিজেকে সামলে রাখলো। ধীরে, খুব ধীরেই বলল সে, জানি না আদিল, জানি না, একদমই বুঝতে পারছি না এদিক কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না, আর কিছু বুঝতেও পারছি না। তার কণ্ঠে অসহায়ত্বের সঙ্গে দমিয়ে রাখা আগুন। এক মুহূর্তে যেন তাতে দাঁত পিষে সে আবারও যোগ করলো, কিন্তু এটা যদি ওর ইচ্ছাকৃত কোনো চাল হয়ে থাকে, যদি ও নিজ ইচ্ছায় আমাকে ছেড়ে গিয়ে থাকে, তাহলে আমি যে ওকে কী করবো এটা আমি নিজেও জানি না। তার চোখে তখনও ঝড়। সে ক্রোধ বিস্ফোরিত হতে পারে যে কোনো সময়ে। সে গাড়িতে উঠে দরজাটা ধপ করে বন্ধ করে দেয়। শাহিনও দ্রুত উঠে বসলো সামনের সিটে। গাড়ি সারি ছুটল শহরের ব্যস্ত পথে, কিন্তু আজকের শহরটা, আকাশটাও যেন শান্ত। মেঘঘন কালো জমছে আকাশ জুড়ে। বিদ্যুতের রেখা বারবার আকাশে ফেটে নিচে নেমে আসছে, যেন বাতাসে দুলছে তীব্রতা। ধুলোর বাতাস বাড়ছে, ঝড় আসার মতো অবস্থা। বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কাছাকাছি আসতেই হঠাৎ শুরু হলো গর্জন, সাথে প্রবল বর্ষণ। ছোট বড় সব দোকানের ঝাঁপি টেনে বন্ধ করে দিচ্ছে। রাস্তাগুলো প্রায়শই ফাঁকা থাকে। এতটাই ভারী বর্ষণ যে এক হাত দূরে সামনে কিছু দেখা যাচ্ছে না। সামান্য বাধ্য হয়ে তাদের গাড়ি থামলো রেল লাইনের পাশে। এভাবে তারা প্রায় ২০ থেকে ২৫ মিনিট এক জায়গায় দাঁড়িয়ে আছে। আহাদ রাজা বেশ বিরক্ত হলো। আজ যেন ওপরওয়ালা তার ওপর ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। সে কপাল গুটিয়ে দাঁড়িয়ে জানালার দিকে তাকাতেই দৃষ্টি পড়ে ল্যাম্পপোস্টের আলো আধারে এক মেয়ে অবয়ব, হলুদ চুড়িদার, এক হাতে কালো বড় ছাতা, যা ঝোড়ো বাতাসে বারবার উল্টো হয়ে যাচ্ছে। সামলাতে পারছে না বিধায় বৃষ্টিতে একদম ভিজে একাকার। আহাদের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। ভারী বর্ষণের জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু মেয়েটার অবয়ব ভয়াবহভাবে হৃদির মতোই লাগছে। সে আর এক সেকেন্ডও দেরি করলো না। গাড়ির দরজা খুলে এক দৌড়ে ছুটে গেল তার দিকে। ভাই কোথায় যাচ্ছেন? পরিস্থিতি ভালো না। পেছন থেকে চিৎকার করলো শাহিন, কিন্তু আহাদের কানে যেন কিছুই গেল না। সে পাগলের মতো প্রাণপণে ছুটে গেল, রিদি রিদি দাঁড়াও। তার গলায় মিশে যাচ্ছে বৃষ্টির শব্দ। মেয়েটার কান পর্যন্ত যাচ্ছে কি তার ডাক? না, যাচ্ছে না। মেয়েটা তখনও দ্রুত পা চালিয়ে নিরাপদ স্থানের আস্তনা খুঁজতে ব্যস্ত। আহাদ পিছে থেকে চিৎকার করে উঠল, রিদি দাঁড়াতে বলছি তো, এই রিদি। সে এবার সরাসরি মেয়েটার সামনে এসে দাঁড়ালো। তাকে দেখে মেয়েটা চমকে গিয়ে এক ধাপ পিছিয়ে গেল। এই শুনশান জায়গায় ঝড় বৃষ্টির মাঝে একটা অপরিচিত পুরুষের সামনে এবার পথ আটকালে ভয় তো পাওয়াটা স্বাভাবিক। বৃষ্টির ফোঁটায় আহাদের কপাল বেয়ে টুপটুপ করে পড়ছে। তাকাতেই পারছে না বৃষ্টির মধ্যে ঠিকঠাকভাবে। কপালে হাত ঠেকিয়ে চোখ পিটপিট করে বোঝার চেষ্টা করলো। মুহূর্তে তার বুকের ভেতরটা টনটন করে উঠল। এটা তো তার প্রেয়সী নয়। তার হৃৎপিণ্ড থেমে গেল, যাওয়ার মতো ধাক্কা খেলো। ভেতরটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে। মেয়েটা ভীত কণ্ঠে বলে উঠল, আপনি কে? আমার পথ আটকিয়েছেন কেন? দেখুন, আমাকে যেতে দিন। আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবেন না। আমি কিন্তু হুশ। এক আঙ্গুল তুলে মেয়েটাকে থামিয়ে দিল আহাদ রাজা। তার ধৈর্য এখন শেষ সীমানায়। সে চিবুক শক্ত করে দৃঢ়তার সাথে বলে উঠল, আহাদ রাজা শুধু তার প্রেয়সীর সাথেই উল্টাপাল্টা করতে পারে। আপনার মতো মেয়ের তার কাছে মায়ের সমতুল্য, আন্ডারস্ট্যান্ড? মেয়েটা কিছু সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলো, তাহলে আমার পথ আটকালেন কেন? আহাদ রাজা কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নয়। মেয়েটা বিরক্ত হয়ে কপাল কুঁচকে নিয়ে বলল, এই আহাদ রাজা আবার কে? বারবার তার নাম নিচ্ছে কেন? আহাদ চোখ কুঁচকে তাকালো। আহাদ রাজাকে চিনে না এমন মানুষও দুনিয়ায় আছে? মেয়েটা হাসলো হালকা ঠান্ডার ভঙ্গিতে, তারপর বলে উঠল, ঠাট্টার ভঙ্গিতে আছেন?
স্বয়ং আপনার সামনে দাঁড়িয়ে আছে তো। যে আহাদ রাজা কে? কোন রাজাকে বাস্তবে দেখিয়েছিলেন? না দেখেননি। তাহলেও তো ওই জায়গায় মানুষ বলে মনে হতো না আপনাকে। বৃষ্টির সাথে আকাশ থেকে টুপটুপ করে পড়ছে মনে হয়। কিছুটা ঠিকই আন্দাজ করেছে। স্টুপিড। অসহ্য রকম বিরক্ত হলো আহাদ। এই মুহূর্তে তার বিন্দুমাত্র ইচ্ছে নেই তর্ক করার। তাছাড়া অচেনা কোনো মেয়ের সাথে সে আর এক সেকেন্ডও সময় নষ্ট করতে চায় না। কিন্তু ঘুরে যেতে নিতেই মেয়েটা আবার পিছু ডাকে, একটু সাহায্য করবেন? আহাদ রাজা পা থেমে গেল, তবে ঘুরে তাকালো না। মেয়েটা বলল, আমি আজকে জার্মানি থেকে ফিরেছি। ঝড় বৃষ্টির কারণে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে। আমাকে একটু বাসায় ফিরতে সাহায্য করবেন? যাকে চেনেন না, জানেন না, এখন আবার তার কাছে সাহায্য চাইছেন। হাউ ফানি। ব্যঙ্গ করলো আহাদ, কিন্তু মেয়েটা যেন যুক্তি দিয়ে বলল, আপনি বলেছেন আপনার প্রেয়সী না? প্রিয় কে আছে? এর মানে আপনি আমার কোনো ক্ষতি করবেন না, তাই সাহায্য চাইছি। অসহায় একটা মেয়ে এভাবে নির্জন জায়গায় ফেলে যাবে? আহাদ রাজা অনিচ্ছা সত্ত্বেও বলল, বাসা কোথায়? শাহিনকে বলে দিচ্ছি, শাহিন আপনাকে পৌঁছে দিবে। শাহিনকে? আহাদের রাগ যেন তরতর করে বেড়ে গেল। এত সাহস কি করে হয় তাকে এত প্রশ্ন করা? এই মেয়ে তো প্রশ্নের উপর প্রশ্নই করে যাচ্ছে। কিন্তু সে কিছু বলার আগেই শাহিন এসে পড়ল। কিছুটা কাছে এসে বলল, ভাই চলেন। এখন বৃষ্টিটা কিছুটা কমেছে, আবার বেড়ে যেতে পারে। তার আগে আমাদের যাওয়া দরকার। আহাদ চোখ বন্ধ করে নিল। নিজেকে এই অস্বাভাবিক রাগ নিয়ন্ত্রণ করার তীব্র প্রচেষ্টা চালালো সে। গলা স্বর রুক্ষ করে বলল, আমি রিদিকে না নিয়ে কোথাও যাব না, তোরা চলে যা। যাওয়ার আগে এই উটকো ঝামেলাটাকে বাসায় পৌঁছে দিস, সব হবে। শাহিন আর চোখে তাকালো মেয়েটার দিকে। তবে তার থেকেও বেশি অবাক হলো আহাদ রাজার মুখে সোয়াবের কথা শুনে। সে বিড়বিড় করে বলল, ভূতের মুখে রাম নাম। আহাদ চোখ বন্ধ করে আবার যেন চোখ গরম করে শাহিনের দিকে ঘুরে কথা ঘুরিয়ে বলে, ভাই আপনাকে রেখে আমরা কি করে যেতে পারি? আপনাকে ছেড়ে যাব না। শাহিন, যাচ্ছি ভাই যাচ্ছি। চলুন ম্যাডাম, আপনার গন্তব্য বলুন। ছোটখাটো সব হাতছাড়া করতে হয় না। শাহিন সাথে সাথে মেয়েটা গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল, মীর হাউস। শাহিন চমকে তাকালো মেয়েটির দিকে, হা করে কিছুক্ষণ তাকিয়ে রইল। সে কি আদৌ ঠিক শুনছে? মীর হাউস? শাহিন এবার কৌতূহল নিয়ে গাড়িতে উঠে বসে। মনে মনে ভাবে যেতে যেতে বাকি পথ জেনে নিবে। শাহিনের গাড়ি সেখান থেকে চলে যায়। আর আহাদ রাজা নিজের গাড়ির পাশে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। না, শুধু দাঁড়িয়ে নেই, বরং নিজের অস্তিত্বের শেষ ভারটুকু আঁকড়ে ধরে কোনোভাবে টিকে আছে। সে এখন কি করবে? কোথায় খুঁজবে তার প্রেয়সীকে? কোথায়? শহরটা উল্টো পথে খুঁজেছে, তবুও তার প্রেয়সী ছায়াটুকু পর্যন্ত পায়নি। সে মাথার চুল দুহাতে মুষ্টি করে টেনে ধরল। ভেতরটা যন্ত্রণায় অসহ্যের সীমা ছাড়িয়ে গেছে। যেন বুকের মধ্যে আগুন, তার ওপর শ্বাসরোধ হয়ে আসছে। কেউ বুঝলো না তাকে, কেউ না। অবশেষে তার প্রেয়সীকে তাকে ছেড়ে চলে গেছে। সবাই তাই রাগটাই দেখলো, অথচ কেউ বুঝলো না এই রাগটা তার ইচ্ছার নয়। আর সত্যিটা সবাইকে বলা সম্ভব না। রাস্তার মাঝে এক হাঁটু ঘেরে বসে পড়ল। ঠান্ডা বৃষ্টির পানি তার গায়ের প্রতিটি অন্ত ভিজিয়ে দিচ্ছে। পুরুষ মানুষের কান্না পৃথিবীতে বড়ই বেমানান, তাই তো তার চোখের অশ্রুকণা বৃষ্টির সাথে মিশে যাচ্ছে অদৃশ্য হয়ে। এভাবে কতক্ষণ বসেছিল সে নিজেও জানে না। আকাশে বজ্রপাত, রাস্তায় ঝোড়ো হাওয়া, আর তার সাথে ভেতরে ধ্বংস উত্তাল সুর। হঠাৎ নীরবতা ভেঙে তার ফোনটা বেজে ওঠে। বৃষ্টি অনেকক্ষণ থাকার কারণে হাতগুলো ঠান্ডা অবেশ হয়ে গেছে। কাপা হাতে ফোন তুলে ওপাশ থেকে আসফাক মেরে দিয়ে কণ্ঠে ভেসে আসে, কোথায় তুই? এখনই বাড়ি আয়। আহাদ একটা বৃথাতুর ঢোক গিলে নিল। কাপা কণ্ঠে বলল, আমার রিদি ছাড়া আমি বাড়ি ফিরবো না চাচু, কিছুতেই না। ওকে ছাড়া ওই বাড়িতে আমার দম বন্ধ লাগে। আমি রিদির ব্যাপারে জানতে পেরেছি, তুই তাড়াতাড়ি আয়। কথাটুকু শুনে বিদ্যুতের ন্যায় ফট করে দাঁড়িয়ে পড়ল আহাদ রাজা। কণ্ঠ কাঁপিয়ে বলল, কে বলল? কোথায় আছে রিদি? কি জানতে পেরেছ? বলো না আমাকে। এত কিছু ফোনে বলা সম্ভব না, তুই দ্রুত আয়। আসছি, আমি এখনই আসছি। ফোন কেটে গাড়ির পেছনে সিটে ছুঁড়ে ফেলে সে নিজের ড্রাইভিং সিটে বসে পড়ল। 1 সেকেন্ডের ব্যবধানে কালো গাড়িটা তীব্র বেগে ছুটতে শুরু করলো বৃষ্টি ভেজা রাস্তায়। গভীর রাত আর ঘন বর্ষণ হওয়ায় রাস্তা ফাঁকা ছিল।
তাই তার বাসায় পৌঁছতে বেশ একটা সময় লাগলো না। মূল গেট পেরিয়ে গাড়ি এসে নেমে ঝড়ের গতিতে ভেতরে ঢুকলো। সেখানে হলঘরে আগে থেকে সবাই উপস্থিত, তবে তখন তার নজরে কেউ পড়ছে না। সে শুধু রিদিকেই খুঁজে চলেছে। আশফাক মীরের কাছে এসে উতলা হয়ে জানতে চাইলো, চাচু রিদি কোথায়? তুমি বলেছিলে রিদির ব্যাপারে জানতে পেরেছ, আমার রিদি কোথায়? আশফাক মীর এবার ধীরে চোখ সরালো আফরোজা শেখের দিকে। আহাদ তাকিয়ে রইল তার মায়ের দিকে, তার মুখে কঠিন দৃঢ়তা। আহাদ এবার চেঁচিয়ে উঠল, কি হলো, বলছো না কেন রিদি কোথায়? আমজাদ মীর পায়ের উপর পা তুলে সোজা হয়ে বসলেন। স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার আম্মাকে জিজ্ঞেস করো, তোমার আম্মা সব জানে। আফরোজা শেখ স্বামীর দিকে কড়া চোখে তাকালেন। এতে আমজাদ মীর পা নামিয়ে নেয়, নিচু স্বরে বলে, তোমার ছেলের বউ কোথায় আছে সেটা বলে দাও আফরোজা। এই বয়সে আমি আর আমার বউ হারাতে চাই না। আহাদ তার মায়ের দিকে তাকালো। তার মুখের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে সে আগে থেকেই সব জানে। সে রেগে মেগে এগিয়ে যায় তার মায়ের কাছে। আম্মা, তুমি জানতে রিদি কোথায়? তাহলে কেন বললে না? কেন চুপ করে তামাশা দেখে গেলে? আমার ফিলিংস কি কোনো কদর নেই? আমি পাগলা কুত্তার মতো পুরো শহর খুঁজে দেখেছি, আর তুমি সব জেনে চুপ করে আছো কেন? আফরোজা শেখ নিজের কাঁধে চাদর ঠিক করে বসলেন। তার ছেলে তার সাথে গলা উঁচু করে কথা বলছে, সেও কম কিসে। সে তড়াক করে দাঁড়িয়ে গলা স্বর রুড়ো করেই বললেন, কারণ এইটাই, এই যে তোমার কথা বলার ভঙ্গি, তোমার রাগ, তোমার জিদ, এই আচরণগুলো রিদির সাথে চলে যাওয়ার কারণ। তুমি যতদিন না বুঝবে কখন কার সাথে কোন সুরে কথা বলতে হয়, ততদিন তোমার রিদি তোমার কাছে ফিরবে না। আদের সম্বিক যেন তাকিয়ে রইল। মানে তুমি ইচ্ছে করে রিদিকে সরিয়ে দিয়েছো আমার কাছ থেকে? আফরোজা দৃঢ় কণ্ঠে বললেন, অবশ্যই। কেন আম্মা, কেন? কথাগুলো তার বুকের ভেতর গভীরভাবে বেরিয়ে এলো যেন আর্তনাদ সুরে। কারণ আমি রিদি তার বাবাকে ওয়াদা করেছি, তার মেয়ের চোখের কোনায় অশ্রুকণা জমতে দিব না। কিন্তু তুমি ওকে কাঁদিয়েছ, তাই আমি ওকে সরিয়েছি। যেদিন তুমি ওর কদর বুঝবে সেদিন রিদি তা ফিরে আসবে। আমার কষ্টটা কি তোমার কাছে কষ্ট মনে হচ্ছে না, নাকি তোমার চোখে পড়ছে না? দেখছো না আমি কেমন শুকিয়ে গেছি রিদির অভাবে? এভাবে চলতে থাকলে আমি তো চাপা শুটকি মাছের মতো হয়ে যাব। হ্যাঁ আমার প্লিজ ভালোই ভালোই বলে দাও রিদি কোথায়, না হলে কিন্তু কি করবে? আবার ভাঙচুর করবে? আহাদের চোখ জোড়া লাল টকবক করছে, রাগ তরতর করে বাড়ছে তার। তরতর করে রাগের কারণে ধমনী ছুঁড়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে পড়ছে। একবার নিঃশ্বাস নিচ্ছে, যেন গুছিয়ে নিতে চাইলো নিজেকে, তাও পারল না। এক ঝাপটায় পাশের সোফায় উল্টো করে ফেলে দিল এক লাথিতে। সে মোটেও ভালো মানুষ না, এসব সহ্য করার মতো অত্যন্ত ধৈর্য তার নাই। তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। তার মা বলছে তার প্রেয়সীকে সে দিবে না। একরকম তাণ্ডব শুরু করে দিয়েছে, এক এক করে সব ভাঙচুর শুরু করতে হবে, এই আর কি। সবাই ভয় আর আতঙ্কে এক পাশে সরে দাঁড়ালো। এমন সময় একটা পরিচিত মেয়েলি সুর, কোমল এবং একই সাথে বিদ্ধ করা একই কণ্ঠ শুনতে যেন দেহটা কেঁপে উঠল আহাদের। মন্ত্রীমশাই। আহাদের হৃদস্পন্দন থেমে গেল। হাতে থাকা ফুলদানিটা ছুলে রইল যেন, চোখের পাতায় কম্পন। সে কি ঠিক শুনেছে? সত্যি শুনেছে নাকি আবারও ভ্রম? পর মুহূর্তে সে তার মুখ কঠোরতা নেয় শক্ত করে নিল। হাতের ফুলদানি ছুঁড়ে মারল মেঝেতে। ভাঙা ফুলদানির এক অংশ ছিটকে এসে পড়ল তার কপালে, লাগলো কানের পাশে, লাল রক্তের সরু ধারা বেয়ে নামতে লাগলো। সে কোনো মোহ চায় না, সে তার প্রেয়সীকে চায়। এখন এই মুহূর্তেই। সে ঘুরে দাঁড়াতেই চোখ আটকে গেল সামনে। তার রক্তলাভা চোখে নিমিষেই তুষারের মতো নরম হয়ে গেল। ধুকপুক করে উঠল হৃৎপিণ্ড, বাদ্যযন্ত্রের মতোই বাজতে থাকলো।